আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? তোমরা সবাই আমার প্রাণের প্রিয় শিক্ষার্থী, কোনো অভিভাবক অথবা কোনো শিক্ষক যদি এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন, বৃত্ত নিয়ে বহু নির্বাচনী পর্বের বা সিরিজের এটা হচ্ছে প্রথম ভিডিও, যে ভিডিওটাতে আমরা 8.1 নিয়ে কথা বলতে চাই। 8.1-এর যেই স্বাভাবিক সাধারণ বহু নির্বাচনীগুলো এই যাবৎকালে স্কুলগুলোতে বা বোর্ডে এসেছে সেগুলোর সমাধান এবং এই সম্পর্কিত কিছু লেখাপড়া নিয়ে আলাপ করব। এখন বৃত্ত নিয়ে পড়তে গেলে যেহেতু আমি এখানে লিখেছি যে বৃত্ত সম্পর্কিত বহু নির্বাচনী 8.1, আগে তো এতটুকু কনসেপ্ট আমার ক্লিয়ার করা লাগবে যে বৃত্ত জিনিসটা হচ্ছে এমন যে একটা নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে অন্য আরেকটা বিন্দু সম দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ পথ চিত্রিত করে, এটা হচ্ছে বৃত্ত। তার মানে বৃত্তের যেই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বিন্দু ঘুরছে সে হচ্ছে বৃত্তের পরিধি রচনা করতেছে, সার্কামফারেন্স, আর ওই কেন্দ্রটা হচ্ছে বৃত্তের সেন্টার বা কেন্দ্র। এখন বৃত্ত চিন্তা করলে আমার মাথায় কয়েকটা সাধারণ শব্দ আসবে। কি কি সেই শব্দগুলো? আমি যখন চিন্তা করব বৃত্ত, আমি জানি যে আমার প্রথম চিন্তায় যেটা আসতেছে সেটা হচ্ছে বৃত্ত হচ্ছে এমন একটা আবদ্ধ চিত্র, যেই চিত্রটা হচ্ছে যে অন্য আরেকটা বিন্দুর গতিপথ আরেকটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যেটা সমান দূরত্বে চলে এসেছে। সুতরাং কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর আরেকটি বিন্দু যদি সমদূরত্ব বজায় রেখে একটি আবদ্ধ পথ চিত্রিত করে, এটা যদি বৃত্তের সংজ্ঞা হয়, তাহলে নিশ্চয়ই বৃত্তের একটা কেন্দ্র আছে। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল। আমরা বৃত্তের জ্যা পড়ব, জ্যা, যেটাকে আমরা কর্ড হিসাবে জানি, বৃত্তের জ্যা। আমরা যখন বৃত্তের ব্যাস পড়ব, এগুলো হচ্ছে কমন কনসেপ্ট, এগুলা ডায়ামিটার। সুতরাং আমরা যখন তাহলে বৃত্তের ব্যাস হিসাব করলে তো আমরা বৃত্তের ব্যাসের যে অর্ধেক সেটা হচ্ছে রেডিয়াস। এই কমন কয়েকটা শব্দ তোমরা অলরেডি জানো বলে আমার একান্তভাবে বিশ্বাস। তো এখন এই যে বৃত্ত, সার্কেল, জ্যা, কর্ড, ব্যাস, ডায়ামিটার, ব্যাসার্ধ, রেডিয়াস, শব্দগুলো কি কেমন আমার নতুন করে তোমাদের বলার কিছু নেই। আমরা আজকে বহু নির্বাচনী সমাধান করব। তো তার আগে আমাকে একটা বৃত্ত আঁকাইতে হবে। একটু চিন্তা করি, যে ধরি যে এইটা হচ্ছে আমার একটা বৃত্তের কেন্দ্র। তো এখন বৃত্তের কেন্দ্র থেকে চিন্তা করলে আরেকটা বিন্দুকে চিন্তা করতে হবে। তো ধরি আমি বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে। তো এই যদি বৃত্তের কেন্দ্র হয় ধরলাম, তখন আমি একটা বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি। তো আমি ধরো এই বিন্দুটাকে কেন্দ্র করে আরেকটা বিন্দুকে আমি যখন কল্পনা করব, তখন আমি একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। এই যে বৃত্তটা অঙ্কন করব আমি, এই বৃত্তটা হচ্ছে সেই আরেকটা বিন্দু, যেই বিন্দুটা হচ্ছে সমদূরত্ব থেকে ওকে অতিক্রম করেছে একটি নির্দিষ্ট জায়গায়। তো যখন আমি একটা বৃত্ত আঁকাচ্ছি, তা আমার একটা পেন্সিল কম্পাস লাগবে। তো পেন্সিল কম্পাস দিয়ে আমি যখন বৃত্তটা আঁকায় ফেলবো, এটা হচ্ছে আমি প্রাথমিকভাবে তোমাদেরকে প্রথম হিসাবে দেখাচ্ছি। এরপরে হয়তো এত সময় নিয়ে একটা বৃত্ত আঁকাবো না, তখন আরও ইজিলি পারবো। তো এখন এই যে বৃত্ত, এই বৃত্তের এই কেন্দ্রটা থেকে আরেকটা বিন্দু আমি ধরি, বৃত্তের উপরস্থ আরেকটা বিন্দু, সে সমান দূরত্ব বজায় রেখে এই চিত্রটা, আবদ্ধ চিত্রটা অঙ্কন করেছে। এখন নিশ্চিতভাবে আমি জানি যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা সকল ক্ষেত্রে সমান এবং এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? ঠিক বিপরীত দিকে যদি আমি আরেকটা অংশ অঙ্কন করি, যে এই কেন্দ্র থেকে আরেকটা এই পর্যন্ত, তাহলে এইটা হচ্ছে বৃত্তের সেই অংশ যেটাকে আমি বলবো বৃহত্তম জ্যা। জ্যা মানে কি? জ্যা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি এমন একটি রেখা যেটা বৃত্তের উভয় পাশে যে কোনো দুইটা বিন্দুকে স্পর্শ করেছে। তো এখন বৃত্তের কেন্দ্র দিয়ে যায় নাই, তো আমি চিন্তা করলাম যে আমি এখানে একটা চিত্র অঙ্কন করলাম, আবার আমি হিসাব করলাম যে এইখান থেকে আরেকটা, ধরো যে আমি এখান থেকে এই পর্যন্ত একটা জ্যা অঙ্কন করলাম। আমি এখানে দুইটা জ্যা চিন্তা করছি। একটু খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র আমি ধরলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তো এই যে এ ধরো, এটা বি, এই বিন্দুটা ধরো সি, এই বিন্দুটা ধরো ডি, এই বিন্দুটাকে ধরো ই, আর এই বিন্দুটা হচ্ছে এফ। এখন আমি নিশ্চিত তোমরা জানো যে বৃত্তের ব্যাস
এই ব্যাস হচ্ছে এই বৃত্তের, যেটা হচ্ছে এবি নিশ্চিতভাবে। তাহলে ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো একটা বিন্দুর দূরত্ব। তাহলে ও থেকে এ একটা ব্যাসার্ধ, আবার ও থেকে বি একটা ব্যাসার্ধ। সুতরাং এই ও এ আর এই ও বি এরা সবসময় সমান, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। আচ্ছা, বুঝলাম। এখন সিডি আর ইএফ কি? সিডি আর ইএফ হচ্ছে এই যে বৃত্তের যে, এই সিডি এবং ইএফ এটা হচ্ছে বৃত্তের যে, এরা পরস্পর সমান নাও হইতে পারে, সমান হইতেও পারে। হইলে একটা হিসাব হবে, না হইলে আরেক হিসাব হবে। এখন গল্প হচ্ছে স্যার, এবার মনে করেন আমি যদি আসল চিন্তাটা করি এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করার জন্য কি লাগবে? লাগবে হচ্ছে যদি আমি এই বিন্দু থেকে, মানে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো জ্যায়ের উপরে একটা লম্ব অঙ্কন করতে পারি, লম্ব। তাহলে আমি যদি বলি যে আমি একটা লম্ব অঙ্কন করেছি, ধরো আপাত দৃষ্টিতে তোমরা চিন্তা করো যে এটা একটা লম্ব, তাহলে এই লম্ব বৃত্তের জ্যাকে যে বিন্দুতে ছেদ করবে এক্স, এটা যেহেতু লম্ব তার মানে আমি বলতেছি এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই জ্যাকে এই বিন্দুটা সমদ্বিখণ্ডিত করবে। তার মানে তোমরা নিশ্চিতভাবে উপপাদ্য নাম্বার 17টা পড়েছ যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন, মানে ব্যাস ছাড়া যে কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব, হ্যাঁ, এই বৃত্তের ব্যাসকে সমদ্বিখণ্ডিত করে। অথবা বৃত্তের এই সমদ্বিখণ্ডক এই বৃত্তের জ্যায়ের উপরে লম্ব। এটা পরস্পর উপপাদ্য 17 এবং 18। মানে উপপাদ্য 17কে পরিবর্তন করলে লাইনটা এরকমই হয় যে কেন্দ্র থেকে আমি যদি জ্যায়ের উপরে একটা লম্ব অঙ্কন করি তাহলে এটা সমদ্বিখণ্ডক হবে। মানে এই এক্স থেকে ডি এর দূরত্ব আর এক্স থেকে সি এর দূরত্ব সেম হবে, অর্থাৎ লম্ব আঁকাইলে সমদ্বিখণ্ডক হবে। আবার ওদের যেই মধ্যবিন্দু, মানে এই জ্যায়ের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর উপর আমি যদি এটা সংযোগ স্থাপন করি তাহলে এটা লম্ব হবে। সোজা কথা, মানে লম্ব আঁকাইলে দুই ভাগ হবে আর ওই মধ্যবিন্দুর সাথে কেন্দ্রকে যোগ করলে এটা একটা লম্ব হবে। উপপাদ্য 17-18 তোমরা পড়েছ। সুতরাং এখানে যে অনুসিদ্ধান্তগুলো আছে সেম। অনুসিদ্ধান্তগুলো কি? এই কেন্দ্র থেকে যখনই আমি জ্যাগুলার হিসাব করব, তোমাদের বইয়ের মধ্যে একটু দেখো, তোমাদের বইয়ের যে উপপাদ্য নাম্বার 17 সেখানে লিখছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু, তার মানে এটা বলে দিছে এটা মধ্যবিন্দু। তো এই মধ্যবিন্দু সংযোজক রেখার উপরে সংযোজক রেখাংশ এই জ্যায়ের উপরে লম্ব। তার মানে আমি এখানে বলতে পারি অ্যাকর্ডিং টু উপপাদ্য 17, উপপাদ্য 17 অনুসারে এই এক্স হচ্ছে মধ্যবিন্দু কার? সিডি এর। তাহলে এই ও এক্স এটা লম্ব হবে সিডির উপর। এটা উপপাদ্য 17 কথা, এটা প্রমাণ করাই আছে, সোজা জিনিস, আমিও ব্যাখ্যা করে দিব। এবং এরপরে দেখো অনুসিদ্ধান্ত নাম্বার 1-এ লেখা আছে কোনো বৃত্তের যে এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। তার মানে একমাত্র কেন্দ্র থেকেই একটা লম্ব দ্বিখণ্ডক আঁকা যাবে যেই জ্যায়ের উপরে, যে কোনো জ্যায়ের উপরে। আমি যদি এখানে একটা জ্যা কল্পনা করি তাহলে এই কেন্দ্র থেকে যেই লম্ব দ্বিখণ্ডক আঁকাবো এটাই হচ্ছে ওকে দুই ভাগে ভাগ করবে। এটা অনুসিদ্ধান্ত 1। অনুসিদ্ধান্ত 2 হচ্ছে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তাই আমি একটা সরল রেখার চিন্তা করি, যে কোনো দিকেই আমি অঙ্কন করি না কেন, যেমন এই যে ইএফ একটা সরল রেখা, এটা আমি যদি উপরে বর্ধিতও করি বা এফকে নিচে বর্ধিতও করি, এটা এই বিন্দুটাকে ই এবং এফ বিন্দুতেই ছেদ করতে পারে। অর্থাৎ একটা সরল রেখা একটা বিন্দুকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। উপপাদ্য নাম্বার 18 যা বলেছে, উপপাদ্য নাম্বার 19টা ঠিক একই কথাই বলেছে, একটু উল্টায়। সেটা বলেছে যে বৃত্তের সকল সমান যে, আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্ত অঙ্কনটা করলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমি মনে করলাম যে এই জ্যাটা, তারপরে হচ্ছে এই জ্যা, তারপরে মনে করো এইটা জ্যা আর এইটাও আর একটা জ্যা, এই প্রত্যেকটা জ্যা সমান। কেমন করে সমান? দূরত্ব মেপে সমান। আমি যদি বলি যে এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি, এই বিন্দুটা ডি, এই বিন্দুটা ই, এই বিন্দুটা এফ, তারপরে এইটা হচ্ছে জি, এইটা হচ্ছে এইচ ধরলাম। তো এই কেন্দ্র থেকে আমি যদি হিসাব করি সমান যে এরা প্রত্যেকে সমান, যদি এরা সমান হয় তাহলে এদের যে লম্ব সমদ্বিখণ্ডক হবে, এই যে লম্ব সমদ্বিখণ্ডক,
এরা পরস্পর সমান হবে। অর্থাৎ এটা যদি ও হয়, এটা যদি হয় পি কিউ আর এস, তখন আমি বলি যে যদি এ বি সি ডি ই ই এফ আর জি এইচ এরা সমান হয়, তাহলে এদের যেই দূরত্ব কেন্দ্র থেকে এটাও সমান হবে। ঠিক একইভাবে উপপাদ্য নাম্বার 19-এ এটাও বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, ওইটাকে উল্টালে এটা হয়। তার মানে এই চ্যাপ্টারে আমরা যখন বহু নির্বাচনী পড়ব, তখন আমাদের কনসেপ্ট যেটা আপাতত মাথায় রাখা লাগবে, কেন্দ্র থেকে জ্যার উপরে লম্ব সমদ্বিখণ্ডক এই দুইটা মানে রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করে। আবার এটাকে যদি আমি এখন জয়েন করাই, তাহলে আমি দেখব যে ও সি এটা একটা ব্যাসার্ধ। আবার আমি যদি ও থেকে ই কে যুক্ত করাই, এটাও ব্যাসার্ধ। আমি যদি ও থেকে এফ কে যুক্ত করাই, এটাও ব্যাসার্ধ। তার মানে আমি এখানে অনেকগুলো ব্যাসার্ধ পাচ্ছি। ও এ ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ, ও ই ব্যাসার্ধ, ও সি ব্যাসার্ধ, ও এফ ও ব্যাসার্ধ। এবং এখানে দেখো ই বি সি এফ ডি এ, এখানে 6টা বিন্দু আমি পাচ্ছি। এরা সবাই হচ্ছে সমবৃত্ত বিন্দু, কারণ একই বৃত্তের উপরস্থ বিন্দুগুলোই সমবৃত্ত বিন্দু। তার মানে এরা সবাই হচ্ছে সমবৃত্ত কি বিন্দু। তার মানে এটা হচ্ছে খুব সাধারণ হিসাব। একটা তুমি একটা বৃত্ত অঙ্কন করলা এবং চিন্তা করলা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তো এটা হচ্ছে বৃত্তের যে কোনো ব্যাস ভিন্ন আমি ধরলাম এটা হচ্ছে পি কিউ। তাহলে এই বিন্দুটা ধরলাম আমি ও বিন্দু থেকে আমি যদি পি কিউর উপর একটা লম্ব অঙ্কন করতে পারি, লম্ব, তার মানে এই বিন্দুটা যদি আর হয়, তাহলে আমি বলতে পারবো আর থেকে কিউর দূরত্ব, অর্থাৎ আর কিউ ইজ ইকুয়াল টু আর থেকে পি এর দূরত্ব আর পি একই। আবার আমি যদি ও থেকে পি কে সংযুক্ত করি, তাহলে আমি পাবো একটা ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ। এখন আমি যদি হিসাব করি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজ হচ্ছে এ, এটারে ধরলাম বি, এটা হচ্ছে সি। তখন এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আর একটা সূত্র আসবেই। সেই সূত্রটা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ, এটা দিয়ে অঙ্ক আসে। তো বৃত্ত সম্পর্কে বোঝার আগে 8.1 এর এই স্বাভাবিক সাধারণ কয়েকটা হিসাব আমরা জানি। কি আমাদের 3টা উপপাদ্য আছে, 17, 18, 19, আর 3টা অনুসিদ্ধান্ত আছে। এটা যে কোনো সাধারণ মস্তিষ্কে এটা সিম্পলি আন্ডারস্ট্যান্ডেবল হবে। এটা মানে না পারার বোঝার কোনো উপায় নাই, সুযোগ নেই। তার মানে কেন্দ্র থেকে আমি যদি জ্যার উপরে লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, এটা এই রেখাংশটাকেও সমদ্বিখণ্ডিত করে। আবার যদি আমি এই রেখাংশের মধ্যবিন্দুর সাথে কেন্দ্রকে যুক্ত করি, তাহলে সেটা লম্ব হবে। সমান সমান যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, হ্যাঁ, সোজা হিসাব। আর এই হিসাবটা আমাদের মনে রাখা লাগবে। এই হচ্ছে প্রাথমিক ডিসকাশন এই চ্যাপ্টারের এমসিকিউ করার সময়। সো এগুলা তোমরা জানো বলে আমার বিশ্বাস। আমি মানে প্রথম বৃত্তের ব্যাখ্যা দিচ্ছি, তাই আমার কাছে মনে হচ্ছিল যে এই অংশটুকু না বলে শুরু করাটা ঠিক হবে না, তাই আমি স্টার্ট করলাম। আমি টেস্ট পেপার নিয়েছি, টেস্ট পেপারের কিছু সমাধান আমি তোমাদের সাথে আলোচনা করব, যেন তোমরা যারা এটাকে দেখো বা আমার ক্লাস দেখে নোট করো। আমার অনেক স্টুডেন্ট যারা নোট করে অলরেডি আমি জানি, এবং নোট করে তোমরা গ্রুপেও জমা দাও। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের এই প্রচেষ্টা, তোমাদের এই লেখাপড়ার প্রতি ভালোবাসা তোমাদেরকে সামনে অনেক বড় করবে, এটা হচ্ছে আমার একান্তভাবে বিশ্বাস। তো চলো আমি শুরু করি। চট্টগ্রাম বোর্ড 2020 দিয়ে আমি এখন অনেকগুলো বৃত্ত আঁকাবো এবং দ্রুত ব্যাখ্যা করব। চট্টগ্রাম বোর্ড 2020-এ এরকম একটা বৃত্ত আছে, যে এই হচ্ছে একটা বৃত্ত, আমি হাতে আঁকানোর চেষ্টা করবো, আর কম্পাস নিব না। তো এই হচ্ছে ধরো বৃত্ত, এবং এটা হচ্ছে বৃত্তের ব্যাস। চিত্রটা দিয়েছে যে এ, এটা বি, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে একটা লম্ব, এবং এটার সাথে এটাকে যুক্ত করেছে। এই বিন্দুটা হচ্ছে ডি, এবং ও এর সাথে এ কেও যুক্ত করে দিয়েছে। চট্টগ্রাম বোর্ড 2020-এর প্রশ্ন। ওরা বলেছে এই চিত্রে ও বৃত্তের কেন্দ্র মানলাম, বিডির দৈর্ঘ্য দিয়েছে বিডি, এই যে বিডি, এটার দৈর্ঘ্য দিয়েছে 4 সেন্টিমিটার। খেয়াল করো, বিডির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার।
ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল চাইছে। ত্রিভুজ ও এ বি এর কি চাইছে? ক্ষেত্রফল। এখন তুমি কত দ্রুত এটা হিসাব করতে পারবা? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল চাইতে গেলে আমার তো হচ্ছে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এই যে এ বি ইন্টু উচ্চতা হচ্ছে ওডি। বাট আমার কাছে কি দেওয়া আছে? আমি কেমন করে হিসাব করতে পারি? বিডির মান দেওয়া আছে 4, তার মানে ডি থেকে এও 4, একটু আগে বলছি। তার মানে আমি জানি যে এ বি এর মান নিশ্চিতভাবে 8 সেন্টিমিটার। কারণ কি? কারণ এ বি হচ্ছে 2 বিডি। এবার আমি যদি হিসাব করি যে এটা যদি 4 সেন্টিমিটার হয়, এখন এই যে বৃত্তের ব্যাসার্ধ এখানে কিন্তু দিছে যে চিত্রের কি ওই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই যে এইখানে দিয়ে রাখছে 5 সেন্টিমিটার, এই ব্যাসার্ধের মান দেওয়া। তার মানে তুমি তো ব্যাসার্ধ জানোই। এখন আমার বাইর করতে হবে ওডির মান কি। তো ওডির মান বের করতে গেলে যে ওবি হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ যেটার মান দেওয়া আছে। তো আমি হিসাব করব এটা হচ্ছে ও বি, এটা হচ্ছে ডি। তার মানে কি? ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমার ওডি স্কোয়ারের মান লাগবে। তো ওডি স্কোয়ারের মান যদি আমি চাই তাহলে এটা হবে ও বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এটাকে এই পাশে নিয়ে আসলাম, একসাথে লিখে দিছি। তো ওবির সমান কি? এই যে ওবি এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস বিডি একটু লেখা আছে 4 স্কোয়ার। তাহলে 25 থেকে 16 গেলে কত থাকে? 25 থেকে 16 গেলে থাকে হচ্ছে 9। তাহলে ওডি স্কোয়ার যদি 9 হয়, ওডি হচ্ছে অফকোর্স 3। তাহলে ওডি যদি 3 হয় তাহলে আমার সূত্র হচ্ছে হাফ ইন্টু এই যে এবি 8 ইন্টু 3, তার মানে এটা হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। এখন আমি তো অনেকক্ষণ সময় ধরে করলাম, তুমি বৃত্তটার দিকে তাকে এটাকে হিসাব করে ফেলবা। তার মানে কি? এটা কি কঠিন? কিছুই না। মানে এই অঙ্কটা এখানে যে তাকে তুমি করবা, আমি যে এতক্ষণ ধরে লিখলাম, এই লেখারও দরকার ছিল না। মানে আই মিন তোমার দরকার নাও হইতে পারে, আমি ব্যাখ্যা করার জন্য বললাম। তা আমি ত্রিভুজের, আমার তো বিডির মান দিছে, আমার এটা 4 দেওয়াই আছে, তাহলে এটাও 4 হবে আমি জানি, কারণ এটা লম্ব। ওই যে ওডি লম্ব, তার মানে এটা লম্ব সমদ্বিখণ্ডক, এই যে একে 2 ভাগে ভাগ করবে, তাহলে এটা 4, এটা 4, তাহলে 8, এই যে 8। আর এই যে ওডির মান আমি এমনি বের করছি। এই হিসাবটাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে আসতেই থাকবে, এইরকম প্রশ্ন আসতে থাকবে। সুতরাং এই যে চট্টগ্রাম বোর্ড 2020-এ এই প্রশ্নটা আসছে। এরপরে আমি দেখো তোমাদেরকে বরিশাল বোর্ড 2020-এ একই ধরনের চেহারা। এটা কি মুসলাম? বরিশাল বোর্ড 2020-এ খেয়াল করে দেখো, তোমাদের কাছে চিত্র এরকম আঁকায় আঁকায় তোমরা যদি করো, তোমাদের কাছে অনেক অনেক ইজি মনে হবে আমার বিশ্বাস। এখানে লিখছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওসি 3 সেন্টিমিটার। দেখো চিত্রটা কি? চিত্রটা হচ্ছে এরকম, যে এরকম একটা চিত্র আঁকাইছে, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দিয়ে, আবার এটা হচ্ছে বি, এই হচ্ছে সি। তার মানে এইটা ও, এইটা এ, এইটা বি দিয়ে ওরা এই জায়গার সাথে এই জায়গাটাকে মিল রেখে এখানে একটা ত্রিভুজ চিহ্ন দিছে, মানে সমকোণের চিহ্ন। ওরা বলতে চাইছে ওসি এইটা হচ্ছে 3, তারপরে বলছে এবি সমান 8 সেন্টিমিটার। এবি যদি 8 হয়, ওরা বলছে বৃত্তের ব্যাসার্ধ কত? আমার আর করা লাগবে? ওসি, এই যে দেখো ওসি হচ্ছে 3, তোমার সামনে দেওয়া। এবি এর মান কত? এবি এর মান দিয়ে রাখছে কত? 8। তো এবি এর মান যদি 8 হয়, সিবি এর মান কত? তো সিবি এর মান 4। তাহলে আমি জানি এটা 3, এটা 4, তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা সারা জীবন এটা হচ্ছে 5। একেবারে সত্য কথা, মানে এটা 3, 4, 5ই হবে। তার মানে এটা 4, তাহলে এটা 5। কিভাবে? এই যে তুমি দেখো এইটার মান বের করবে না তুমি, তো ও বি এর মান তো তোমার কাছে চাইছে, কারণ বৃত্তের ব্যাসার্ধ এখানে একটাই অঙ্কন করা আছে, সেটা হচ্ছে ও বি, আর ব্যাসার্ধ নাই। যদি আমি ও একে যুক্ত করতাম একই হইতো। তো ওবি বের করতে যাচ্ছি, তো ওবি হচ্ছে আমার বৃত্তের অতিভুজের, তার মানে যে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করব, সোজা হিসাব। তাহলে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করব, কিন্তু আমার কাছে চাইছে ওবি, সুতরাং এটা রুট হবে। 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, তাহলে 9 আর 60 25, রুটের 25 মানে 5, তার মানে এটা অবশ্যই 5ই হবে।
তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এটা ভাবার জন্য তুমি সর্বোচ্চ 4 সেকেন্ড দিতে পারো। 4 সেকেন্ডের মধ্যে এটার দিকে 4 সেকেন্ডও লাগবে না। তুমি হিসাব করে দেখো, তুমি এই ধরনের কোয়েশ্চেন দেখার সাথে সাথে তোমার মানে তুমি এটার দিকে তাকাবা আর কথাটা কি লেখছে একটু খেয়াল করবা, বাস অ্যান্সার হয়ে যাবে, তোমার মন বলে দিবে। তবে সব ক্ষেত্রে 3, 4, 5 নাও দিতে পারে। যেমন ধরো এটাতে গেল, আচ্ছা সকল বোর্ড 2018 একই রকম প্রশ্ন আসছে। সকল বোর্ড 2018-তে ওই যে এবির ইটা দিছে, ওরা চিত্রটা দিছে এরকম। আচ্ছা এটা মুছতে হবে, প্রত্যেকবার একটা একটা করে মুছতে হয়। ওই যে ইয়েতে সকল বোর্ড 2018 দেখো ওরা দিছে এরকম একটা চিত্র। এই চিত্রটা দিয়ে ওরা ওই একই অবস্থা, যে এই হচ্ছে এবি, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, তো এর সাথে এটারে মিলাইছে, এখানে একটা লম্ব আঁকাইছে। তারপর লম্ব আঁকানোর পরে ওরা চিত্রটা এরকম করে দিছে যে এখানে সমকোণের চিহ্ন। তো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে ও, এরকমই তো। হ্যাঁ, তারপরে ওরা এখানে দিয়ে রাখছে 3, এখানে দিয়ে রাখছে 4। ওরা চাইছে এবি কত সেন্টিমিটার। এখন বলো কত দ্রুত অঙ্কটা করা যাবে। এবির মান চাইছে, তো এবির মান চাইলে আমি তো আগে এ থেকে ডি এর মান বের করতেই পারবো। ওই বৃত্তের ভিতরে সমকোণী ত্রিভুজের গল্প। তার মানে এটা হচ্ছে 4 স্কোয়ার। তার মানে এই 4 স্কোয়ার মানে হচ্ছে এই এডি যা আমি বের করতে চাই, এডি স্কোয়ার, আর এই ওডি স্কোয়ার মানে 3 স্কোয়ার। এই তো, আর তো কিছু না। তার মানে এডি স্কোয়ার মানে কি, এই এডি স্কোয়ার মানে হচ্ছে 4 এর স্কোয়ার মানে 16 মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তার মানে এডি এর মান হচ্ছে 16 থেকে 9 গেলে হচ্ছে 7। তার মানে এডির মান হচ্ছে √7। তাহলে এবি এটা অ্যাকচুয়ালি হচ্ছে 2 অফ এডি। তার মানে এটা হচ্ছে 2√7 একক বা সেন্টিমিটার হবে। অ্যান্সার এটাই। তার মানে যদি এটা 4 হয় 3 হয় তাহলে এইটা নিশ্চিতভাবে এইটা √7 হবে, তাহলে এইটাও √7 হবে। তাহলে এবি ইজ ইকুয়াল টু 2√7, এতে কোনো সন্দেহ নাই। সকল বোর্ড 2018 এমন প্রশ্নে আসছে। এরপর দেখো যশোর বোর্ড 2015-তে কেমন প্রশ্ন, ঠিক সেম এই একটা চিত্র, মানে এটা একটা মানে সিগনেচার চিত্র, এটা রাখা দিলেই হইতো। তো এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, আবার এই হইল এবি, তারপরে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। কি করছে, ও থেকে এখানে টান দিছে, এটা টান দিয়া, আর এখান থেকে এটাকে টান দিছে, ওই একই জিনিস। তার মানে এই হইল 10, এই হইল 6, চিত্রে দিয়া এরকম একটা চিত্র দিছে যশোর বোর্ড 2015 দিয়ে বলছে, এটা দিয়ে বলছে এবি এর দৈর্ঘ্য কত। একই গল্প। তুমি আমাকে বলো এটা যদি 100 হয়, এটা হলো 36, তাহলে এটা কত হবে? 64 হওয়ার কথা না? মানে 8, এটা 8ই তো হওয়ার কথা। মানে আমি কত দ্রুত হিসাব করতে পারছি। এটা যদি 10 হয়, এটা 6 হলে এটা 8 হবে কেমনে? এটা অতিভুজ না, এটা তো মানে সমকোণী ত্রিভুজ। তো এটা 10, এটা 6 হলে ভূমি কত হবে? 8ই হওয়ার কথা। তো কেমন একটু হিসাব করি। এই জিনিসটা হচ্ছে ডি, তাহলে এডি হচ্ছে অ্যাকচুয়ালি, আমি যদি সরাসরি হিসাব করি, রুট এই যে 10-এর বর্গ মানে 100 মাইনাস 6-এর বর্গ 36, তো এটা কি 64 হওয়ার কথা। তাহলে এডির মান নিশ্চিতভাবে √64 মানে 8। তো এডি যদি 8 হয় তাহলে এবির মান 8 প্লাস 8, তাহলে এবির মান হবে 16 সেন্টিমিটার, এতে কোনো সন্দেহ নাই। কত? এবির মান 16 সেন্টিমিটার। আচ্ছা, এই হলো যশোর 2015। 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? কি প্রশ্ন করছে? 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যা। আরে দুষ্ট, কেন্দ্রগামী জ্যা মানেই তো বৃত্তের ব্যাস। কেন্দ্রগামী জ্যা মানেই তো বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম জ্যা। তার মানে এই কেন্দ্রগামী জ্যা মানেই যদি হয় বৃত্তের ব্যাস, তাহলে এই কেন্দ্রের ব্যাসার্ধ দিয়েছে 3.5 সেন্টিমিটার, তাহলে এইটাও 3.5, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হবে, কোনো সন্দেহ নাই।
3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। পরের প্রশ্ন, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? খুব মজার প্রশ্ন, এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকার প্রশ্ন। তুমি বলো, আমি যে কথাটা বলেছি তুমি একটু চিন্তা করো কি বলেছে ওরা। তোমাদের হিসাব করতে কি কঠিন লাগার কথা? আমার তো মনে হয় না। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের, তার মানে ও এমন একটা বৃত্তের ব্যাসার্ধের কথা বলছে যেই বৃত্তের ব্যাসার্ধ ধরলাম 13 সেন্টিমিটার, তার মানে এইটা হচ্ছে 13 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা। তার মানে এখন আমি যদি বলি যে এইটা একটা জ্যা, এটা এই জ্যার এটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না? 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যার দৈর্ঘ্য, ওই একই কথা, কথাটা বুঝতে পারতে হবে। তার মানে কি, ওর প্রশ্নটা হচ্ছে এরকম, এই যদি ও হয়, এ হয় আর বি হয়, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের একটা জ্যা কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, তো কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে এই দূরত্বটা মাপা হয়েছে নিশ্চিতভাবে সেই জে এর মধ্যবিন্দুর উপরে। তো জে এর মিড পয়েন্ট না হলে তো হওয়ার কথা না। তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 13 হয়, তাহলে এটা কত? তাহলে আমি নিশ্চিতভাবে শিওর যে এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। তাহলে ওই এটা যদি হয় ডি, তাহলে এখন আমি সেই হিসাব করব যে এডি মানে হচ্ছে √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তো 13 স্কোয়ার মানে কত? 169। 169 থেকে 25 গেলে কত থাকে? 169 থেকে 25 গেলে 144। তো যদি এটা 144 হয়, √144 মানে 12, তার মানে এডির মান হচ্ছে 12। তাহলে এডির মান যদি 12 হয় তাহলে ডিবির মানও 12, তাহলে নিশ্চিতভাবে এবির মান 24 সেন্টিমিটার, এতে কোনো মিস্টেক নাই। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো জ্যায়ের দৈর্ঘ্য, জ্যায়ের দৈর্ঘ্য 24। ক্লিয়ার? পরের প্রশ্ন, এটা হচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুলের প্রশ্ন। ব্যাস বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে? একটা ব্যাস বৃত্তকে 2টি বিন্দুতে ছেদ করে। আমি যখনই কোনো একটা বৃত্ত অঙ্কন করব, বৃত্তের ব্যাস মানেই হচ্ছে কেন্দ্রগামী জ্যা, সোজা কথা। তার মানে এই যদি হয় কেন্দ্র, তাহলে কেন্দ্র দিয়ে যদি কোনো একটা ব্যাস যায়, সেটা বৃত্তের কেন্দ্রকে ওই বৃত্তের উপরস্থ 2টা বিন্দুতে ছেদ করতে পারে, অর্থাৎ এ আর বি, এবং এটা যদি ও হয় তাহলে ও কেন্দ্র বিশিষ্ট আমি যদি ধরি যে এবিসি একটি বৃত্ত, নিশ্চিতভাবে এটি হবে যে বৃত্তের ব্যাস বৃত্তকে 2টি বিন্দুতে ছেদ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরের দেখো প্রশ্নটা আসছে, সিলেট সরকারি আচ্ছা, এর চাইতে আর একটা ভালো প্রশ্ন আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রশ্ন হচ্ছে এইরকম, দেখো এটা কোন স্কুলে আসছে, আমি নট শিওর অ্যাকচুয়ালি স্কুলের। আমি দেখো তোমাদের সাথে প্রশ্নটা একটু শেয়ার করি, তোমাদের হয়তো জিনিসটা একটু ইন্টারেস্টিং মনে হইতে পারে। এটা এইরকমভাবে আঁকাইছে চিত্রটা, যে এটা হচ্ছে বৃত্ত, হ্যাঁ, বৃত্তের এই ও হচ্ছে কেন্দ্র, এবং কেন্দ্র দেওয়ার পরে এখানে ওরা দাগ দিছে একটা, এই হচ্ছে দাগ, তার সাথে ওরা আবার এইখানে দিছে। আচ্ছা, এটা মনে হয় আমাকে একটু বড় করে আঁকাইতে হবে, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে দেখতে। ধরো আমি একটু আঁকাচ্ছি এরকমভাবে যে একটা বৃত্তটা এরকম দেওয়া, যে এই রকম বৃত্তটা দেওয়া, তো বৃত্তের ধরলাম এটা হচ্ছে কেন্দ্র, তো কেন্দ্রের পরে ওরা এরকম একটা দাগ দিয়েছে, এটা হচ্ছে বৃত্তের জ্যা, তারপরে ওরা বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে, তারপরে আবার ওরা এটাকে এইটাও আঁকছে। আচ্ছা, আঁকানোর পরে ওরা কি করলো, ওরা এখানে দিয়েছে ও এ বি, তারপরে হচ্ছে এখানে এই বিন্দুটার নাম সি, এই বিন্দুটার নাম পি, দিয়ে ওরা কয়েকটা ডেটা দিছে, দিয়ে বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও সি, তার মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই যে ও সি এর মান 8 সেন্টিমিটার,
তারপরে বলল এবি 30 সেন্টিমিটার, এবি হচ্ছে 30 সেন্টিমিটার। তারপরে কি বলেছে, ওসি লম্ব এবি, অর্থাৎ ওসি লম্ব এবি, এটা ওরা বলে দিয়েছে। এবং তার সাথে বলছে সিপি এর দৈর্ঘ্য কত, তার মানে এই সিপি ইজ ইকুয়াল টু হোয়াট। আমি কত দ্রুত ভাবতে পারি। আচ্ছা, এবি 30 যদি হয়, ওসি লম্ব যদি এবি হয়, তাহলে এ থেকে সি এর দূরত্ব আর সি থেকে বি এর দূরত্ব সমান। তাহলে এবি যদি 30 সেন্টিমিটার হয়, তাহলে এসি নিশ্চিতভাবে 15, এটাও 15। ওসির মান হচ্ছে 8, ওসির মান 8 দিয়ে রাখছে। তাহলে ও এর মান কত? তা ও এর মান চাইছে আমার, ও এর মান চাইলে আমি সিপির মান, আমার কাছে এই দৈর্ঘ্যটা চেয়েছে কত। তাহলে আমি আগে ও এর মান হিসাব করি। তাহলে ও এ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি √, এই যে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ভূমির বর্গ যোগ লম্বের বর্গ, বর্গমূল করেছি ও এ স্কোয়ারের বদলে। তাহলে এই 15 হচ্ছে 225 নাকি না? আরে হঠাৎ করে এরকম হইলো কেন? 15 স্কোয়ার এরকমই তো হওয়ার কথা, হ্যাঁ, প্লাস 64, তাহলে √289 হচ্ছে 17। তার মানে এটা যদি হয় 64, তাহলে এই টোটাল হচ্ছে 17। তাহলে এইটা যদি 17 হয়, তাহলে ওপি এটাও ব্যাসার্ধ। তার মানে আমি বলতে পারি যে ও এ সমান ওপি সেম। তো ওপি ইজ ইকুয়াল টু কি? এই আমি যদি হিসাব করি যে ওসি প্লাস সিপি, ওসি আর সিপি হিসাব করলে তো হয়। তাহলে আমি এখন সিপির মান চাই। সিপির মান চাইলে এই ওপি থেকে এই ওসির মান বাদ দিতে হবে। ওপি কত বের করলাম? ওপি হচ্ছে ব্যাসার্ধ সেম, এই যে ও এর। তাহলে ও এ যদি ওপি এর সমান হয়, তাহলে এটা হচ্ছে 17 মাইনাস ওসির মান হচ্ছে 8, সো দিস ইজ 9 সেন্টিমিটার। তার মানে এই যে সিপি, এটা 9 সেন্টিমিটার হবে। তো এটা বের করার জন্য কতক্ষণ সময় আমি হিসাব করতে পারি? খুব বেশিক্ষণ হওয়ার কথা না। এই হিসাবটা মানে বৃত্তের ভেতরে, মানে 8.1 হিসাব করে বলছি, এটা তো ধারাবাহিক ভিডিও, এরপর 8.2, 8.3, 8.4 আসবে, আমি ব্যাখ্যা করব। তবে এই পর্যন্ত এইটা খুব ইজি স্কুইজি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দেখো, বৃত্তের ব্যাসের মধ্যবিন্দুর অবস্থান, বৃত্তের ব্যাসের মধ্যবিন্দুর অবস্থান বৃত্তের কোথায়? বৃত্তের কেন্দ্রে। ওই বৃত্তের ব্যাসের মধ্যবিন্দুটাই বৃত্তের কেন্দ্র। পরের প্রশ্নটা দেখো, খুব মজার ব্যাপার এই প্রশ্ন। এটাও কোন স্কুলে আসছে, আমি এখানে স্কুলের নামটা দেওয়া নেই, এটা মুসলাম। এই প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং। তুমি প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে তোমার মন তোমাকে বলবে যে না পারবো, মানে ওই যে পারবো জায়গাটার আসার আগে অন্তত তোমরা 2-1 ঘন্টা একটু এই অধ্যায়ের এমসিকিউগুলো প্র্যাকটিস করো। দেখো প্রশ্নটা হচ্ছে এইরকম যে ও চিত্রটা আঁকাই দিছে যে PQRS একটা চিত্র, এরকম একটা চিত্র আঁকায়। তো ওরা এই পি থেকে, এই যে এটা এলো বৃত্তের কেন্দ্র, তো এই দিয়েছে PQRS দিয়ে এই কেন্দ্রের নাম দিয়েছে ও। প্রশ্ন করেছে নিচের কোনটির অনুপাত π−1। এই যে মজাটা দেখো, নিচের কোনটির অনুপাত π−1, এটা কেমন কথা? অনুপাতটা কি হবে বলো তো? আমি মানে একটু সোজা হিসাব করে তোমাদেরকে বলি, π−1 কখন হইতে পারে? এখানে যে অনুপাতগুলো দিছে সেই অনুপাতগুলোকে আমি একটু শর্ট করে তোমাদের বলি। আমি যদি PQRS হিসাব করতাম, মানে বৃত্তের পরিধি কত? 2πr। আর বৃত্তের ব্যাস কত? বৃত্তের যে ব্যাসার্ধ P থেকে O পর্যন্ত, এটা হচ্ছে R। তো O থেকে R পর্যন্ত এটাও R, অর্থাৎ P থেকে O আর O থেকে R সমান। তাহলে আমি যদি এখন খুব ইজিলি এই হিসাবটা করতাম, ব্যাস বাই পরিধি, তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে PR, রাইট? পরিধি কত? এই যে PQRS। এবার হিসাব করো, PR মানে কি? বৃত্তের ব্যাস হচ্ছে
টু আর, আর পরিধি কত? 2πr। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে? এই যে 2r কাটা, বাকি থাকতেছে পাই। তার মানে এইটাই হচ্ছে পাই ইনভার্স 1। তার মানে এই বৃত্তের কিসের অনুপাত পাই ইনভার্স 1 হইতে পারে? এই যে এটার অনুপাত পাই ইনভার্স 1 হইতে পারে, PR/PQRS। এই যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা সোজা না? অনেক সোজা, নিশ্চিতভাবে সোজা। দেখো আমি তোমাদেরকে আরও কিছু এমসিকিউ সলভ করা দিচ্ছি, যে এমসিকিউগুলা দেখতে খুব ইজি এবং যেখানে জ্যামিতির একেবারে সাধারণ স্বাভাবিক হিসাব, তোমরা একটু চেষ্টা করলেই এগুলো তোমাদের কাছে মনে করো হাট টিম আর টিমের ডিমের মতন মনে হবে, সোজাসুজি। তোমরা এটা ছোটোবেলায় কবিতা পড়েছিলে না? অনেকে ওই কবিতাটা পড়ায় হচ্ছে হাট্টিম আর টিম তারা মাঠে পারে ডিম। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে হাট্টিম আর টিম নামে দুইটি পাতিহাঁস, এরা মাঠে ডিম পারছে। যাই হোক, এখন আমরা তো অনেকগুলো ডিম আঁকাচ্ছি, সুতরাং এই বৃত্তটা, যদিও এটা আসলে বৃত্তাকার, ডিম্বাকার একটু অন্যরকম। চিত্রটা হচ্ছে এই যে ডিম, মানে একটা বৃত্ত। তো এই বৃত্তে ও চিত্রটা এরকমভাবে আঁকাইছে, মানে আমারটা আসলে একটু ডিমই হয়ে যাচ্ছে। আমি তো আসলে লম্ব ত্রুটি হচ্ছে আমারগুলো আসলে বৃত্ত হচ্ছে না। কারণ তোমরা যদি পেন্সিল কম্পাস দিয়ে আঁকো আরও সুন্দর করে আঁকতে পারবা। আমি বোর্ডে দেখাচ্ছি বলে একটু অ্যাব্রো থ্যাব্রো হচ্ছে, আর এইটা হচ্ছে এরকম দিয়ে রাখছে। তো চিত্রটা হচ্ছে হিসাবটা ADBO, তার মানে এইটা ADBO, এটা দিয়ে ওরা লিখছে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে AB ব্যাস ভিন্ন যে, মানলাম, এবং OD লম্ব AB, তার মানে এইটা হচ্ছে লম্ব। এটা ওরা কোয়েশ্চেনে বলে দিছে। ওরা আমাদের কাছে চাইছে যে যদি কোন B এর মান, এই যে এইটা, ওরা এটা চাইছে আমাদের কাছে যে কোন B এর মান হচ্ছে 30 ডিগ্রি যদি হয়, তাহলে A ও D কত? A ও এই যে এই কোণটা কত? দেখ আমরা পারবো না? আমরা যে চ্যাপ্টার 6.12তেই তো করে আসছি এগুলা। ত্রিভুজ, রেখাকোণ ত্রিভুজের অধ্যায় মনে করে দেখো, এটা যদি হয় 30, তাহলে এটা যদি হয় 90, এটা নিশ্চিতভাবে 60 ডিগ্রি হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন এই দুইটা ত্রিভুজ তো সর্বসম, কারণ এই বাহুটা সমান, এটা হচ্ছে গিয়ে কি বৃত্তের ব্যাসার্ধ সমান, এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা সর্বসম ত্রিভুজ। তো ত্রিভুজ সর্বসম হইলে এই কোণ আর এই কোণও সমান হবে, অর্থাৎ সোজা হিসাব কোণ A ও D এর মান হবে 60 ডিগ্রি, এতে কোনো মিস নেই। কারণ কোণ B ও D এইটা হচ্ছে 60 ডিগ্রি, আর আমি এটা প্রমাণ করতে পারি যে ত্রিভুজ A ও D এবং ত্রিভুজ B ও DA এটা ত্রিভুজ সর্বসম। কিভাবে? যেহেতু OD লম্ব AB, তাহলে আমি তো জানি বৃত্তের 17 নম্বর উপপাদ্য থেকে যে একটা লম্ব আঁকালে এটা সমদ্বিখণ্ডক। তার মানে আমি এই দুইটা ত্রিভুজে বলতেই পারি যে AD আর BD সমান, আবার OA আর OB সমান যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, আবার কোণ ADO কোণ BDO সমান 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম। তো সর্বসম হইলে আমি বলতে পারি সুতরাং কোণ A ও D ইজ ইকুয়াল টু কোণ BOD। তো BOD কেমনে বের করছি? এই BOD বের করছি এইভাবে, টোটাল 180 ডিগ্রি থেকে ওই 90 আর 30 বাদ দিছি। তার মানে কি? তার মানে 180 ডিগ্রি থেকে 90 আর 30 120 গেলে বাকি থাকে 60 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে 60 ডিগ্রি, আর এইটাই হচ্ছে কোণ AOD এর মান, এই যে এটা। তো এই যে পুরা চিন্তাটা আমি করলাম, এটা তো আমি লিখে দেখাইলাম, তোমরা এমনিই পারবা, এতে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, তোমরা এগুলো এমনিই পারবা। এই তো, কঠিন কিছুই নেই এখানে। আচ্ছা, তারপরে আবার যদি ধরো এইরকম প্রশ্ন করে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ যদি দিয়ে দেয়, যেমন ধর এটা মুছে দিই, এটা পারা উচিত তোমাদের, এটা না পারার কোনো কারণ আমি দেখি না। দেখো কেমন প্রশ্ন হইতে পারে। বৃত্তের, এটা তো প্রথম পর্ব, তো প্রথম পর্বে আমি সহজ এগুলাই মানে
কী বলে এটাকে, বহু নির্বাচনীগুলো আলাপ করছি। দেখো ওরা এমন একটা চিত্র আঁকাইছে, কি দুষ্ট একটা চিত্র আঁকাইছে। দেখো এই চিত্রটাতে ওরা এরকম করছে যে এই হচ্ছে কেন্দ্র, আমার এইগুলো কিন্তু বৃত্ত হচ্ছে না, সব ডিমের মতন হয়ে যাচ্ছে। যে এইটা আঁকাইছে এরকম এখান থেকে এই পর্যন্ত, তারপরে এখান থেকে এই পর্যন্ত আঁকাইয়ে এই, তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত। ওরা বলতে চাইছে মানে ওদের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ, এবং এই সমবাহু ত্রিভুজে ওরা আবার এখানে আবার লম্ব আঁকাইছে, এখান থেকে এখানে একটা লম্ব, এখান থেকে এখানে একটা লম্ব। আমার চিত্রটা যদি একেবারেই পারফেক্ট হয়নি, লম্ব কেন্দ্রটা আরেকটু এখানে হওয়া উচিত। দাঁড়াও আমি একটু আপাত দৃষ্টিতে লম্ব হবে এরকম একটা চিত্র আঁকাই যেন তোমাদের দেখতে সুবিধা হয়। এই হলো চিত্র। তো চিত্র আঁকে ওরা এখানে দিছে পি, এখানে দিছে কিউ। কোয়েশ্চেন করছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, তো এ বি সি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ দিছে। দেওয়ার পর বলতেছে এসি এর যে লম্ব দ্বিখণ্ডক কোন বিন্দুগামী। এসি এর এটা তো ও দেওয়াই আছে, এসি এর এসি কোনটা, এসি এর লম্ব সমদ্বিখণ্ডক তো কিউ ও, এটা ও বিন্দুগামী হবে। কারণ আমি যদি বলি এটা লম্ব হইতে গেলে নিশ্চিতভাবে এটা এই বিন্দু দিয়েই আসতে হবে, এছাড়া অন্য কোনো বিন্দুতে যাইতে পারবে না, নাকি? সোজা হিসাব। প্রশ্ন করছে নিচের কোন সম্পর্কটি সঠিক। আমি বলতেই পারি যে ওপি আর ও কিউ সমান। কেন? কারণ এটা তো সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজে এ বি আর এসি সমান। তা আমরা তো উপপাদ্য 18-19 তাই পড়লাম যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, আবার বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। তাহলে এইটা যদি যেই হয়, এটা তো কেন্দ্র দিয়ে যায় নাই, তাহলে এটার যে দূরত্ব এটা হচ্ছে ওপি, আর এটা যে দূরত্ব এটা হচ্ছে ও কিউ। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই দূরত্ব সমান, নাকি? এগুলো কি কঠিন? কঠিন তো না। আচ্ছা দেখো এখানে আরেকটা প্রশ্ন দিয়েছে এইরকম, যে একটা প্রশ্ন দিয়েছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডি 5 সেন্টিমিটার, এই এটা কোথায় চিত্রটা? দাঁড়াও দেখো প্রশ্নগুলা 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম যে কত একক? 4 একক। ব্যাসার্ধ 2 একক হইলে বৃহত্তম যে তো 4 একক কী হবে, মানে এটা ব্যাসই হবে, তো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এগুলা পারা যাবে। সো আমার কাছে কোনো বৃত্তের ক্ষেত্রে এখানে আর যেই চিত্রগুলো আছে বা বিষয়গুলো আছে এগুলা কঠিন হওয়ার কথা না। এখানে যতগুলা জিনিস দেওয়া আছে একটাও কঠিন হওয়ার কথা না। 8.1-এ যেমন ধরো এরকম একটা চিত্র আছে, 19 এবং 20-এর চিত্রটা দেখো, আমি তোমাদের দেখাই। এটা একটু মুছলাম। স্কুলের বিভিন্ন জায়গায় এরকম প্রশ্নগুলো আসে, তো একই ধরনের প্রশ্ন বারবার সলভ করার প্রয়োজন হবে না, এগুলো তোমরা এমনিই পারবা। ধরো এটা একটা বৃত্ত, তো বৃত্তের ভেতরে ওরা একটা চিত্রটা এমন আঁকাইছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তো বৃত্তের এটা হচ্ছে ধরো একটা যে, এই যে তারপরে এ থেকে সি পর্যন্ত একটা এরকম দিয়েছে, তারপরে এটা আবার যোগ করেছে। আচ্ছা এখানে আমার চিত্রটাকে আরেকটু সুন্দর না আঁকাইলে আসলে জিনিসগুলো মিলে না। আমার বৃত্তটা একেবারে সুষম বৃত্ত হচ্ছে না, এই কারণে আমার মন মতো চিত্র হচ্ছে না। ধরো একটা সুষম বৃত্ত আঁকানোর চেষ্টা করছি, উফ কী যে হইল আল্লাহ জানে। আচ্ছা আমি মনে মনে ধরে নিলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা কেন্দ্র হইলে ওদের মতো চিত্র আঁকাইতে গেলে এইটাকে হিসাব করি আমি, এই হচ্ছে একটা যে, তারপরে ধরলাম এইটা একটা আরেকটা যে, তারপরে কি একটা অদ্ভুত ব্যাপার, জোর করেই তো মিলাইতে হবে, এই হচ্ছে আরেকটা ব্যাস, তারপরে
ও থেকে এই পর্যন্ত একটা আঁকাইলো, তারপরে এখান থেকে আরেকটা আঁকাইলো। এই হইল চিত্রটা। চিত্রে কি বলছে? এই হইল ও এ, আচ্ছা CADB, CADB, এই হইল একটা চিত্র। চিত্রটা আঁকানোর পরে ওরা বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ABJ মানলাম, এর মধ্যবিন্দু D তাও মানলাম, OA সমান 5 সেন্টিমিটার হলে OD সমান 4 সেন্টিমিটার হলে AB কত? আচ্ছা এটা 5, এটা 4। ও এটা তো কোনো বিষয়ই না। এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, AB কত? করারই দরকার নেই। এটা 5, এটা 4 হলে এটা হবে 3, তাহলে এটা হবে 3, তাহলে নিশ্চিতভাবে AB হবে 6 সেন্টিমিটার। ডান। পরের প্রশ্ন কি? কোণ OAB কত? কোণ OAB, এই কোণ কি দিছে? এই কোণ যদি 50 ডিগ্রি হয়, এই কোণ যদি 50 ডিগ্রি হয়, তাহলে কোণ AOB কত? এই কোণের মান কত? এরকমই তো। এটা তো কোনো বিষয় না, কারণ এইটা হচ্ছে 90 ডিগ্রি, তো 90 আর 50 হচ্ছে 140, তাহলে এইটা হচ্ছে 40 এই ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি, কারণ কোণ দুইটা সর্বসম। তার মানে এইটা 90 ডিগ্রি, এইটাও 50, এটা 40, এটা 40, তাহলে এই কোণ অর্থাৎ কোণ AOB নিশ্চিতভাবে 80 ডিগ্রি হবে, কোনো ভুল নেই। AOB 80 ডিগ্রি হবে। হ্যাঁ, এই হলো হিসাব। তো এখন তোমরা আমাকে বলো, বৃত্তের কোনো ধরনের মানে সৃজনশীলে বা MCQতে বিশেষ করে এই ধরনের যদি কিছু আসে, ঠান্ডা মাথায় চিন্তা করলে তোমাদের কোনো ধরনের MCQতে প্রবলেম হওয়ার কথা না। আমার এখানে যতগুলো MCQ আছে, এই MCQগুলোতে কঠিন বলে কোনো শব্দ আমি দেখতে পাচ্ছি না, একেবারে কঠিন বলে কোনো শব্দ দেখতে পাচ্ছি না। আবার ধরো একটা অঙ্ক এরকম দিছে যে এই যে আবার একটা সুষম বৃত্ত আঁকাইতে হবে, চিত্রটা হচ্ছে এরকম, যেমনই চিত্র দিক, এই যে ধরো এটা হচ্ছে গিয়ে কেন্দ্র, হ্যাঁ, তারপরে ওরা আঁকাইছে POQ, ধরো এটা সোজা করে এখানে দিছে, এটা P, এটা হচ্ছে O, এটা Q, তারপর কি করছে? তারপরে করছে কি, এই Q থেকে এখানে একটা দাগ দিয়ে এখান থেকে এখানে একটা দাগ দিছে। সোজা করলে না করলে সুন্দর দেখা যাবে না। ধরো যে বিষয়টা এরকম, এই আর বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এবং ওরা এখানে লিখছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওরা কি বুঝাতে চাইলো? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PR 3 সেন্টিমিটার, PR এটা নাকি 3 সেন্টিমিটার। তো এটা যদি 3 সেন্টিমিটার হয়, QR কোনটা? 4 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ কত? কি বৃত্তের ব্যাসার্ধ? এটা কোনো বিষয় নাকি? তো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 4 আর 3 এটা হবে টোটাল 5। মানে বিষয়টা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের PQ অতিভুজ সমান ভূমি বা লম্ব যাই একটা হবে, তাহলে PQ হচ্ছে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 9 আর 16 কত? 25, তাহলে √25 মানে 5। তাহলে PQ যদি 5 হয়, তাহলে ব্যাসার্ধ হচ্ছে O থেকে এই পর্যন্ত, তার মানে এটা নিশ্চিতভাবে 2.5 সেন্টিমিটার হবে, 2.5। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এই জাতীয় কোনো অঙ্ক আসলে আমার মনে হয় যে তোমাদের কাছে আর প্রবলেম হওয়ার কথা না, যদি তোমরা শান্তিমতো এইটু প্র্যাকটিস করো। সো 8.1-এর MCQ যতগুলো আমার কাছে আছে টেস্ট পেপারে, বিভিন্ন স্কুল কলেজে আসছে, সেগুলা ডেফিনেটলি উড নট বি ভেরি টাফ ফর ইউ গাইস। সো এই হিসাব। তো আমি আজকে যতটুকু এখানে আলাপ করে দিলাম, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, ভালো মতো একটু পড়াশোনা করো, চিত্রগুলোকে আঁকাবা, ভাববা কেমন করে হয়েছে। একটা পর্যায়ে তোমার মন তোমাকে বলবে যে না, বৃত্ত খুব টাফ না, সহজ, পারা যাবে, পরীক্ষা আসলে তোমরা পারবা। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। স্টে ওয়েল, বি হেলদি, অ্যান্ড প্লিজ go to bed early and wake up early. It's good. Allah Hafiz.
সবার জন্য অনেক শুভকামনা ও দোয়া।